প্রিয় ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের ব্যবসায় পরিচিতি কোম্পানি আইন নিয়ে আমি আজকের বিষয় আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে কোম্পানির শ্রেণী বিভাগ। তাহলে কোম্পানির শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করার পূর্বে আমি প্রথমে বলতে চাই কোম্পানিটা কি। তোমরা ইতিমধ্যে জেনেছো, এর পূর্বে আমি বলেছি কোম্পানি হচ্ছে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী যখন কোনো ব্যবসায় সংগঠন গড়ে তোলে সেটাকেই বলা হয় হচ্ছে কোম্পানি। এখানে আজকের আলোচ্য বিষয় যেহেতু কোম্পানির শ্রেণী বিভাগ, সেই হিসেবে আমি কোম্পানির কোম্পানিকে যে নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত করা যায় এই ভাগগুলো নিয়ে আমি আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। তাহলে কোম্পানির শ্রেণী বিভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানিটা কি? 1844 সালে ব্রিটেনে কোম্পানি আইন চালু হওয়ার পূর্বে সে দেশের রাজা এবং রানীর বিশেষ আদেশ বলে বা বিশেষ ফরমান বলে যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিবন্ধিত হতো সেই কোম্পানিকে বলা হয় হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। এর উদাহরণ হিসাবে যদি দেওয়া যায় তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর প্রকৃষ্ট উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোম্পানির শ্রেণী বিভাগের প্রথম যে ভাগটা সেটা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি সম্পর্কে আমরা জানলাম। তাহলে আরেকটু জেনে নাও সনদপ্রাপ্ত কোম্পানিটা কি। সংক্ষেপে একটু আমরা জানি যে 1844 সালে ব্রিটেনে কোম্পানি আইন চালু হওয়ার পূর্বে সে দেশের রাজা এবং রানীর বিশেষ ফরমান বলে বা আদেশ বলে যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো সেই কোম্পানিকে বলা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। কোম্পানির দ্বিতীয় শ্রেণী বিভাগ হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। কোম্পানির 2 নম্বর যে শ্রেণী আমি বলেছি বিধিবদ্ধ কোম্পানি, তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা জেনে নাও বিধিবদ্ধ কোম্পানিটা কি। যখন কোনো দেশের আইনসভা, তারপরে সংসদ এবং সে দেশের রাষ্ট্রপতি কর্তৃক ফরমান বলে যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেই কোম্পানিকে বলা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। আমরা যদি বিধিবদ্ধ কোম্পানির উদাহরণ দেই তাহলে এর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে এর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। তাহলে তোমরা ইতিমধ্যে জেনে গেলে বিধিবদ্ধ কোম্পানিটা কি। আরেকবার জেনে নাও শিক্ষার্থীবৃন্দ, বিধিবদ্ধ কোম্পানি হচ্ছে যখন কোনো দেশের প্রধানমন্ত্রী, দেশের সংসদ, রাষ্ট্রপতি, আইনসভার বিশেষ ক্ষমতা বলে যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেই কোম্পানিকে বলা হয় হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। আমি কিন্তু বিধিবদ্ধ কোম্পানির উদাহরণ দিয়েছি বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান। তারপরে 3 নম্বর যে কোম্পানির শ্রেণী বিভাগ, এটি একটি গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানিটা কি? আসলে কোম্পানি আইন তো 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিবন্ধিত কোম্পানি বলতে আমরা যখন সংজ্ঞা আকারে লিখব তখন আমরা বলব যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেই কোম্পানিকে বলা হয় হচ্ছে নিবন্ধিত কোম্পানি। অর্থাৎ 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিবন্ধিত হবে সেই কোম্পানিকে বলা হয় হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। অসীম দায় সম্পন্ন কোম্পানি। নিবন্ধিত কোম্পানিকে আমরা 2 ভাগে ভাগ করব। ক নম্বর হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। যখন কোনো কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় অসীম হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট না হয়ে অসীম হয়, অর্থাৎ যে পরিমাণ শেয়ার ক্রয় করে তার অতিরিক্ত দায় তাকে বহন করতে হয়, সেই কোম্পানিকে বলা হয় হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। বাংলাদেশে এরকম কোম্পানির কোনো উদাহরণ আমরা লক্ষ্য করিনি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা নিবন্ধিত কোম্পানিকে দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, আর খ নম্বর হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। সসীম দায় সম্পন্ন কোম্পানি কি? যে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের দায়, তাদের যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সে পরিমাণ দায় তাকে বহন করতে হবে, সেই কোম্পানিকে বলা হবে হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। অর্থাৎ এদের দায়টা একটা নির্দিষ্ট সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সে পরিমাণ দায় সে বহন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সসীম দায় কোম্পানিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় সম্পূর্ণ কোম্পানি। প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। তাহলে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি বলতে আমরা কি বুঝি, আমরা একটু জেনে নেই। স্মারকলিপির বর্ণনা অনুযায়ী, আসলে স্মারকলিপির কথা যখন আসলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্মারকলিপি সম্পর্কে একটু জানা দরকার। স্মারকলিপিটা কী? স্মারকলিপি হচ্ছে যে দলিলে কোম্পানির আদর্শ, উদ্দেশ্য, মূলনীতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকে, সেই দলিলকে বলা হয় হচ্ছে স্মারকলিপি। তাহলে তোমরা স্মারকলিপি সম্পর্কে জানলে, তাহলে যেহেতু আমাদের সসীম দায় সম্পূর্ণ কোম্পানিকে আমরা দুটো ভাগে এখানে শ্রেণীবিভাগ করতেছি, সেই হিসাবে তাহলে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় সম্পূর্ণ কোম্পানিটাকে, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় সম্পূর্ণ কোম্পানি হচ্ছে যে স্মারকলিপির বর্ণনা অনুযায়ী যখন কোনো শেয়ার হোল্ডার নির্দিষ্ট পরিমাণ দায় বহন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, অর্থাৎ যে পরিমাণ দায় বহন করতে সে প্রতিশ্রুতিবদ্ধ হয় সে পরিমাণ দায় সে বহন করে, সেটাকেই বলা হয় হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। তারপরে দুই নম্বর হচ্ছে শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে সসীম দায় সম্পন্ন কোম্পানিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা, আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা। তাহলে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিটা কি? অর্থাৎ একজন শেয়ার হোল্ডার যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সে পরিমাণ দায় সে বহন করবে, এরকম দায় সম্পূর্ণ কোম্পানিকে বলা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। অর্থাৎ এর বাইরে সে ওই শেয়ার হোল্ডার কোনো রকম দায় সে বহন করবে না। অর্থাৎ যে পরিমাণ শেয়ার সে ক্রয় করবে সে পরিমাণ দায় সে বহন করবে, এটাকেই বলা হয়েছে শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। তাহলে আমরা সসীম দায় সম্পন্ন কোম্পানিকে দুটো ভাগে ভাগ করলাম, তোমরা জেনে গেছো। একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা, আর একটা শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায়। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, দুই নম্বর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানিটা কি? পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায়, যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সে পরিমাণ দায় সে বহন করবে। শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার অবাধে হস্তান্তর করতে পারবে, তারপরে ইচ্ছা করলে যে কোনো সময় কোম্পানি থেকে তারা চলে যেতে পারবে। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটুকু থাকবে শেয়ার হোল্ডারদের। এই কোম্পানিকে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি, অর্থাৎ সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, এরকম সংখ্যক সদস্য নিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এরকম প্রতিশ্রুতি নিয়ে যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিবন্ধিত হবে, সেই কোম্পানিকে বলবো আমরা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর দুই নম্বর তোমাদের বলেছি কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। অর্থাৎ এর উদ্দেশ্য হবে মুনাফা অর্জন করা, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি বলতে এখানে আমরা বলবো 2 থেকে সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জন সদস্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী যখন কোনো কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত করবে, সেই কোম্পানিকে বলবো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করলাম, আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই জেনেছো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে এ পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারি কোম্পানি, এক নম্বর হচ্ছে
তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির আবার শ্রেণী বিভাগ ক নম্বর হচ্ছে, বা ক দিতে পারো অথবা 1 নম্বরও দিতে পারো, সেটা হচ্ছে সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি বলতে কী বুঝি? যখন কোনো কোম্পানির শেয়ার মালিকানা সরকারের 51% থাকে, অর্থাৎ সরকারের হাতে 50 ভাগেরও বেশি শেয়ার সরকারের হাতে থাকবে, অবশিষ্ট বেসরকারি হাতে থাকবে, সেই কোম্পানিকে বলবো আমরা কি? সরকারি কোম্পানি। আমরা সরকারি বিভিন্ন ধরনের কোম্পানি আমরা উদাহরণ দিতে পারি, যেমন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেটা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি রয়েছে। এই কোম্পানি কি? ওষুধ প্রশাসন রয়েছে, আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এটাকে বলবো আমরা কি? সরকারি কোম্পানি। অর্থাৎ সরকারের হাতে 50%, অর্থাৎ 50 ভাগের অধিক শেয়ার সরকারের হাতে থাকবে, অর্থাৎ তাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হবে, সেই কোম্পানিকে বলা হবে হচ্ছে সরকারি কোম্পানি। আর খ নম্বর হচ্ছে কি? বেসরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানি বলতে কি বুঝি? এর অপোজিটটি হচ্ছে বেসরকারি, অর্থাৎ যে কোম্পানির শেয়ার মালিকানা বেসরকারি খাতে 50 ভাগেরও বেশি থাকবে, অর্থাৎ ভোটদানের ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা বেসরকারি খাতে 50 ভাগেরও বেশি থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে বেসরকারি কোম্পানি। তারপরে 3 নম্বর বা গ নম্বরও দিতে পারো, এভাবে দিতে পারো তোমরা হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি বলতে কি বুঝি? যখন কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির শেয়ার মালিকানা 50 ভাগের বেশি থাকে, সেটাকে বলা হয় হচ্ছে হোল্ডিং কোম্পানি। অর্থাৎ যখন কোনো কোম্পানি, ধরে নাও এখানে ক এবং খ দুটো কোম্পানি, ক কোম্পানি যখন খ কোম্পানির শেয়ার মালিকানা, ভোটদানের ক্ষমতা, পরিচালনার ক্ষমতা, সার্বিক ক্ষমতা 50 ভাগের বেশি থাকবে, সেই কোম্পানিকে বলা হবে হচ্ছে বেসরকারি হোল্ডিং কোম্পানি, হোল্ডিং কোম্পানি বলা হবে। তাহলে হোল্ডিং কোম্পানি সম্পর্কে আমরা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাবলিক লিমিটেড কোম্পানিকে 3টি ভাগে ভাগ করেছি আমরা। 1 নম্বর হচ্ছে ক নম্বর বা 1 নম্বর সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি। এ পর্যায়ে আমরা কোম্পানির 4 নম্বর ভাগ, অর্থাৎ 1 নম্বর আলোচনা করেছিলাম কি? সনদপ্রাপ্ত কোম্পানি। 2 নম্বর আলোচনা করেছিলাম বিধিবদ্ধ কোম্পানি। 3 নম্বর আলোচনা করেছিলাম নিবন্ধিত কোম্পানি। 4 নম্বর এখানে যেটা আলোচনা হবে অনিবন্ধিত কোম্পানি। অনিবন্ধিত কোম্পানিটা কি? যখন কোনো কোম্পানি 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত ও নিবন্ধিত হয় না, অর্থাৎ আমাদের দেশে যে কোম্পানি আইন রয়েছে, সেই অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুসারে কোম্পানি গঠিত, পরিচালিত, নিবন্ধিত হয় না, সেই কোম্পানিকে বলা হয় হচ্ছে অনিবন্ধিত কোম্পানি। তারপরে 5 নম্বর আমরা যেটা বলবো অব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। এখানে কোম্পানির 5 নম্বর যে শ্রেণী বিন্যাস, সেটা হচ্ছে অব্যবসায়ী সংস্থা বা অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান, একটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান আর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে কিন্তু নাম দেখেই তোমরা বুঝতে পারবে আসলে সংজ্ঞাটা কী হবে। অব্যবসায়ী অর্থাৎ যে প্রতিষ্ঠানের আদর্শ উদ্দেশ্য ব্যবসায়িক নয়, অর্থাৎ জনগণের কল্যাণে নিয়োজিত থাকে, সেই ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ জনকল্যাণমূলক কাজে যে প্রতিষ্ঠানগুলো জড়িত থাকে, সেই প্রতিষ্ঠানকে আমরা বলবো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ তোমরা এটাও বলতে পারো, যখন কোনো প্রতিষ্ঠান তাদের কার্যকলাপের মাধ্যমে কিঞ্চিৎ পরিমাণ মুনাফা অর্জিত হতেও পারে, হলেও সেই মুনাফা জনগণের কল্যাণে ব্যয় করা হবে, সেই প্রতিষ্ঠানকে আমরা বলবো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানটা কি? ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অর্থাৎ তাদের লক্ষ্যই হচ্ছে যে যারা মালিক থাকবে, মুনাফা অর্জন করবে, সেই মুনাফা তাদের মধ্যে বন্ধন করে নেবে, এই প্রতিষ্ঠানকে বলা হয় হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এর উল্টোটাই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানলাম। তোমরা আরেকটু ভালোভাবে জেনে নাও। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি কি? যে প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য মুনাফা অর্জনের নয়, কাজে কর্মে কিছু মুনাফা অর্জিত হতেও পারে, সেই মুনাফা জনগণের কল্যাণে আমরা ব্যয় করব, সেই প্রতিষ্ঠানকে আমরা বলবো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোম্পানির শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। কোম্পানির শ্রেণী বিভাগকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি সেটা আমরা জানলাম। তো এ পর্যায়ে তোমাদের ছোট ছোট কিছু বিষয় এর মধ্যে আছে, সেটা হচ্ছে শেয়ারের কথা রয়েছে। শেয়ার বলা হয়েছে প্রতিশ্রুতি দ্বারা শেয়ার, সীমাবদ্ধ কথা বলা হয়েছে। তাহলে এই শেয়ারটা কি? এই শেয়ার সম্পর্কে তোমাদের কিন্তু একটু জানা দরকার। শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের একটি ক্ষুদ্র অংশ, অর্থাৎ কোম্পানির মোট মূলধনকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে শেয়ার। ধরে নাও আমাদের একটি কোম্পানি 1 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়েছে। এই 1 কোটি টাকা মূলধনকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করব, সেই মূলধনকে বলা হচ্ছে শেয়ার। যেমন 1 কোটি টাকা আমার মোট মূলধন বা 1 লক্ষ টাকা আমার মোট অনুমোদিত মূলধন। এই 1 লক্ষ টাকাকে যখন আমরা 100 টাকা মূল্যে আমরা 100টি শেয়ারে বিভক্ত করব বা 1000টি শেয়ারে বিভক্ত করব, তাহলে আমাদের মোট মূল্য দাঁড়াবে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থাৎ যদি মোট মূলধন যদি এমন হয়, আমি ছোট করে একটু বলি, আমাদের মোট মূলধন যদি এরকম হয় যে 100 টাকা আমাদের অনুমোদিত মূলধন, কোম্পানির মোট মূলধন কত? 100 টাকা। অনুমোদিত মূলধন কত? 100 টাকা। তাহলে আমি 10টি শেয়ারে যদি বিভক্ত করি, পার শেয়ারের মূল্য দাঁড়ায় কত? 10 টাকা। অর্থাৎ এই যে 10 টাকায় 100 টাকাকে আমি কী করলাম? ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করলাম। এই প্রত্যেকটি এককে অর্থাৎ 10টি শেয়ারে বিভক্ত করলাম। প্রত্যেকটি শেয়ারের মূল্য কত হলো? 10 টাকা। এটাকেই বলবো হচ্ছে শেয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোম্পানির শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে শেয়ার নিয়ে আলোচনা করলাম, তারপরে তোমার হচ্ছে আমরা স্মারকলিপি নিয়ে আলোচনা করলাম। আমরা বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আসলে একটি জিনিস আলোচনা করতে গেলে বিভিন্ন বিষয় এসে যায়, সেগুলো নিয়ে আমি একটু ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করলাম। তাহলে তোমরা নিশ্চয়ই অবগত হলে আসলে কোম্পানি কি, কোম্পানির শ্রেণী বিভাগ কতগুলো শ্রেণীতে ভাগ করা যায়। তোমরা একটু এগুলো আমার আলোচনা প্লাস একটু বাড়িতে গিয়ে বাড়িতেও একটু বই দেখবে, দেখে এটা আরও ভালোভাবে ঠিক করে নিবে। তো তোমাদের এই যে আজকের এই অনলাইন ক্লাস নিশ্চয়ই তোমাদের উপকৃত হবে। আর আগামীতে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। একটা